আমরা প্রতিনিয়ত শ্বাস নিয়ে থাকি। প্রতি মিনিটে ১২ থেকে ১৮ বার একটি স্বাভাবিক মানুষ শ্বাস নিয়ে থাকে, যেটি একেবারেই সে অবচেতন মনে করে থাকে। যখন কেউ টের পায় যে সে শ্বাস নিচ্ছে এবং ছাড়ছে, তখনই বুঝতে হবে যে আসলে শ্বাসকষ্টে ভুগছে। এমনিতে যদি কোনো শ্বাসকষ্টের রোগী ডাক্তার সাহেব দেখেন, তাহলে দেখতে পান যে ওনার শ্বাস প্রশ্বাসের যেই গতি প্রতি মিনিটে তা হয়তো বেড়ে গিয়ে ২০-এর উপর হয়তো ২৫ বা ৩০ হয়েছে, অথবা একেবারে কমে গেছে যখন তার শ্বাস প্রশ্বাস বন্ধ হবার উপক্রম হয়। আমরা শ্বাসের সঙ্গে প্রতিবার অক্সিজেন গ্রহণ করি এবং আমাদের শরীরে বিপাক প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটি বের করে দিই। যদি কোনো রোগী শ্বাসকষ্টে ভুগে থাকেন, তাহলে বুঝতে হবে যে এই শ্বাসকষ্ট রোগীর অন্য কোনো রোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। বিভিন্ন রোগের কারণে শ্বাসকষ্ট হতে পারে। সেই রোগগুলো ফুসফুসের জন্য হতে পারে, যেমন অ্যাজমা বা হাঁপানি, তারপরে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটি ধূমপানজনিত কারণে হয়ে থাকে। এছাড়া হার্টের অসুখের জন্য শ্বাসকষ্ট হয়। যেমনি কোনো রোগী যদি হৃৎপিণ্ড বিকল হয়, যেটিকে আমরা হার্ট ফেলিউর বলি, সেজন্যও শ্বাসকষ্ট হতে পারে। আর এমনিতে বুকে ইনফেকশন, জীবাণুর সংক্রমণ, যাকে আমরা নিউমোনিয়া বলে থাকি, এবং যেটি বয়োবৃদ্ধ এবং শিশুদের মৃত্যুর একটি অন্যতম কারণ, তাকে বলে নিউমোনিয়া। সেই নিউমোনিয়া একটি গুরুত্বপূর্ণ কারণ শ্বাসকষ্টের। সাধারণত শীতের শুরুতে বা শীত শেষ হয়ে যাওয়ার পর গ্রীষ্মের শুরুতেই ফুসফুসের কারণে যেই শ্বাসরোগগুলো হয়, যেমন অ্যাজমা, সিওপিডি, এই রোগগুলোর আক্রমণ বেড়ে যায়। কোনো রোগী যদি জেনে থাকেন যে উনি শ্বাসকষ্টে ভুগছেন আগে থেকে, তাহলে তাকে আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে যে শীতের শুরুতে সে এই রোগগুলোর আক্রমণে পড়তে পারেন। আর যদি কেউ শ্বাসকষ্ট কেন হচ্ছে সেটি আগে থেকে না জেনে থাকেন, আর যদি তিনি না জেনে থাকেন যে আগে থেকে কোনো রোগে ভুগছেন এবং যেই রোগের একটি লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট, তাহলে আমি বলবো যে শ্বাসকষ্টের জন্য প্রথমে তাকে কোনো ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। সেই ডাক্তার তাকে হয়তো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাকে রোগটি নির্ণয় করে তারপর চিকিৎসার আওতায় আনতে পারেন। আর আগে থেকে যারা ফুসফুসের রোগে ভুগছেন, আমি যেগুলো আগে বললাম, অ্যাজমা, সিওপিডি, তাদেরকে আগে থেকে শীতের শুরুতে ভ্যাকসিন দেওয়ার একটি উপায় আছে, যেটি ইনফ্লুয়েঞ্জার জন্য একটি ভ্যাকসিন দিয়ে থাকি প্রতি বছরে, এবং নিউমোনিয়ার জন্য একটি ভ্যাকসিন দেওয়া হয়, যেটি 5 বছর পরপর দেওয়া হয়। এই ভ্যাকসিনগুলো দিলে এই জীবাণু সংক্রান্ত যেই সংক্রমণ ঘটে থাকে, যেটি ওই রোগের আক্রমণ বাড়িয়ে দেয়, সেটি হয়তো কিছুটা কমাতে সহায়তা করবে। আমি অ্যাজমাজনিত শ্বাসকষ্টের কথা যদি বলি, তাহলে দেখা যায় যে অ্যাজমা রোগের শ্বাসকষ্ট পরিবেশগত কারণ এবং কিছু খাবারের সঙ্গে কিছুটা রিলেটেড, যাকে আমরা অ্যালার্জি বলে থাকি। যেমন সমস্ত অ্যাজমা রোগী যদি যে কোনো ঠান্ডা থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন, ঠান্ডা পরিবেশ হোক, কোনো ঠান্ডা খাবার হোক, যেমন আইসক্রিম বাচ্চাদের ক্ষেত্রে বা ফ্রিজের পানি, এগুলো না খাওয়া, এবং যদি ধুলোবালির থেকে নিজেদেরকে একটু মুক্ত রাখতে পারুন, যেমন মনে করুন যে আপনি শেলফ থেকে একটি পুরনো বই নিচ্ছেন, অথবা আপনি বিছানা ঝাড়ছেন, তারপরেই দেখা গেল আপনার হাঁচি কাশি শুরু হয়ে শ্বাসকষ্ট বেড়ে গেল। এইসব ক্ষেত্রে আমি বলবো তারা যদি একটি মুখোশ ব্যবহার করেন, মাস্ক, তাহলে হয়তো এই পরিবেশগত সমস্যাগুলো কিছুটা কমতে পারে। ফুসফুসের সংক্রমণের কারণে যেই নিউমোনিয়া হয়ে থাকে, এই নিউমোনিয়াটি দেখা যায় যে বয়োবৃদ্ধ এবং শিশুদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, কারণ এই বয়সের মানুষগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এজন্যে আমাদের শীতের শুরুতে আমাদেরকে তাদের শীতের কাপড় তৈরি করা এবং তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য তাদেরকে প্রচুর পানীয় দেওয়া, তারপর ফলমূল খাওয়ানো, প্রচুর শাকসবজি খাওয়ানো এবং পানির পরিমাণ বাড়িয়ে দেওয়া। শীতে পিপাসা কম লাগে, কিন্তু যদি পাশাপাশি পানি খাওয়া কমিয়ে দেয়, তাহলে পরে শ্বাসনালীতে জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এজন্য পানির পরিমাণ বাড়িয়ে দিতে হবে এবং কিছুটা দৈহিক ব্যায়াম,
যেমন ধরুন যে শুধু 30 মিনিট হাঁটলো প্রতিদিন, তাতেও দেখা যায় যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং সেই ক্ষেত্রে রোগীদের ফুসফুসে জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনা কমে যায়। গ্রীষ্মে সাধারণত শ্বাসের রোগ, যেমন ধরুন যে অ্যাজমা, এই ধরনের রোগের আক্রমণ কম হয়ে থাকে। কিন্তু দেখা যায় কিছু রোগীদের ক্ষেত্রে যারা বিশেষ করে অনেক বেশি ঘামান, তাদের জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে যে তারা ঘাম হলে পরে সঙ্গে সঙ্গে যেন ঘামের কাপড়গুলো খুলে শুকনো কাপড় পরেন এবং ঘামটা যেন শরীরের মধ্যে না শুকায়। যদি ঘামটা শরীরে শুকায় এবং শরীর থেকে তাপমাত্রা নিয়ে নেয়, সেই ক্ষেত্রেও তার আবার এই অ্যাজমার অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আরেকটি বিষয় হচ্ছে যে গ্রীষ্মে প্রখর রৌদ্রের মধ্যে যেন তারা ঘর থেকে কম বের হন। যদি ঘরের বাইরে কাজ করার জন্য ওদের বের হতেই হয়, তাহলে ওদের সন্ধ্যাবেলা অথবা সকালবেলা এই সময়টা পছন্দ করা ভালো, কারণ দুপুরবেলা বায়ুগত দূষণ এবং অ্যালার্জেনের মাত্রা অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রেও তাদের এই শ্বাসরোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কাশি, ইংরেজিতে যাকে বলে কাফ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। আমরা প্রতিদিন যেসব রোগী দেখি, এর প্রায় অর্ধেক রোগী আমাদের কাছে কাশি সমস্যা নিয়ে আসে। কাশি বিভিন্ন রোগের কারণে হতে পারে, তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে ফুসফুসের রোগ। যিনি নিয়মিত ধূমপান করেন ওনার কাশি হতে পারে, যার নাসারন্ধ্রে প্রদাহ ঘটে, যাকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি, তাতেও প্রচুর কাশি হতে পারে। এছাড়া ধরুন যে অ্যাজমা, যক্ষ্মা আমাদের দেশে একটি প্রধানতম শ্বাসরোগ, এবং ফুসফুসের ক্যান্সার, এই ধরনের ভয়াবহ রোগও কিন্তু কাশি একটি লক্ষণ হিসেবে দেখা দিতে পারে। যদি কোনো রোগীর কাশি দেখা দেয়, সেটি যেই বয়সেরই হোক না কেন, আমাদের দেশে কোনো কাশি 2 সপ্তাহ যদি বেশি থাকে এবং ঔষধে যদি না নিরাময় হয়, তাহলে অবশ্যই তাকে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং চিকিৎসক তার মধ্যে যক্ষ্মা রোগের জীবাণুর সংক্রমণ ঘটেছে কিনা সেটি দেখা অত্যন্ত প্রয়োজনীয়। যদি কোনো ধূমপায়ী মধ্যবয়সী লোক কাশিতে ভোগেন এবং দেখা যায় যে কদাচিৎ সেই কাশির সঙ্গে রক্ত গিয়েছে, যাকে আমরা রক্তকাশি অথবা হেমোপটাইসিস বলে থাকি, তাহলে অবশ্যই তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে তিনি ক্যান্সার জাতীয় কোনো রোগে ভুগছেন কিনা। এসব বাদও যদি দেই, তাহলে পরে আরেকটি কাশির কারণ হতে পারে সিপিডি, যেটি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটি একটি ধূমপান জনিত রোগ। কোনো রোগী যদি দীর্ঘদিন ধূমপান করে থাকেন, তাহলে তার শ্বাসনালীর মধ্যে যেই পরিধি থাকে, সেটি সরু হয়ে গিয়ে সেই কাশির সূত্রপাত করে থাকে। কাশির রোগীরা কিন্তু প্রথমেই চিকিৎসকের শরণাপন্ন হন না। চিকিৎসকের কাছে আসার আগে তারা বহুবিধ ঔষধ সেবন করে থাকেন। সেটি এমনিতে মেডিসিন বা অল্টারনেট মেডিসিন, বিভিন্ন রকমের আয়ুর্বেদ, বহু কিছু করে থাকেন। কিছু কিছু কাশির ঔষধ আছে, যদি কোনো রোগীর কাশির সঙ্গে শ্লেষ্মা নির্গত হয় এবং সেই শ্লেষ্মার বর্ণ যদি হলুদ হয়, তাহলে আমি বলবো যে তিনি যেন এমন কোনো কাশির ঔষধ না খান যেটি তার কাশিকে বন্ধ করে দিবে। এতে বুকের মধ্যে যে জীবাণুর সংক্রমণ হয়, সেই সংক্রমণ আরও বেড়ে যেতে পারে। ধরুন যে কোনো রোগীর কাশি, কিছু অ্যাজমা রোগী আছে যারা শুধুমাত্র কাশিই থাকে, ওদের হয়তো শ্বাসকষ্ট থাকে না, তাকে আমরা বলি কাশি প্রধান অ্যাজমা বা কাফ ভেরিয়েন্ট অ্যাজমা। এই রোগীদেরকে আমরা যতই কাশির ঔষধ খাওয়াই, তবুও কিন্তু তার কাশি ভালো হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সেই রোগীকে অ্যাজমা রোগের চিকিৎসা না দিব। আবার কিছু কিছু রোগী দেখা যায় যে কাশির ঔষধ খেয়ে খেয়ে দীর্ঘদিন পার করে দিলেন, ডাক্তারের কাছে হয়তো 1-2 মাস পরে যাওয়ার পর ডাক্তার এক্সরে করে দেখলেন যে এর মধ্যে তার এক্সরেতে দেখা গেল যে তিনি দীর্ঘদিন ধরে
হয়তো যক্ষ্মা রোগে ভুগছেন এবং এই কয়দিনের মধ্যে তার এই কাশির সঙ্গে প্রচুর যক্ষ্মা রোগের জীবাণু ছড়িয়ে পড়েছে আশেপাশের তার লোকজনের মধ্যে, তারাও যক্ষ্মা জীবাণুতে সংক্রমিত হলো। তো এটি আমার বলার উদ্দেশ্য হলো যে কোনো রোগী যদি সপ্তাহ দুয়েকের মধ্যে কাশিতে খুব চিকিৎসা নিয়ে ইমপ্রুভ না করেন, তাহলে অবশ্যই তিনি যেন একজন চিকিৎসকের কাছে যান। কারণ সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। দেখা গেল প্রাথমিক পর্যায়ে হয়তো কাশির চিকিৎসা করালে পরে রোগীর জন্য যতটা উপকারী হবে, সেটি হয়তো আরও পরে গেলে তার লাংসের মধ্যে কিছু ক্ষতি হয়ে যেতে পারে, যেটি তার জীবনের ঝুঁকিও ঘটাতে পারে। নাক ডাকা একটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। শতকরা 50% লোক, মহিলা এবং পুরুষ, জীবনের কোনো না কোনো সময় নাক ডেকে থাকেন। এখন এই নাক ডাকা কি একটি অভ্যাস, বদভ্যাস, নাকি কোনো রোগ, নাকি কোনো রোগের লক্ষণ? নাক ডাকা এটি আমি বলবো যে একটি রোগের লক্ষণ। যেই রোগটি আমাদেরকে দেখতে হবে যে ওই নাক ডাকা লোকটি ওই রোগে ভুগছেন কিনা, সেটি হচ্ছে স্লিপ অ্যাপনিয়া, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। যেই নাক ডাকা রোগী দেখা যাবে যে প্রতিদিন নাক ডাকতে ডাকতে ঘুমের মধ্যে একটি সময় তার দমটি বন্ধ হয়ে যায় এবং হয়তো 15-20 সেকেন্ড পরে আবার সে নতুন করে শ্বাস নেওয়া শুরু করে। এবং এমন হয় যে ওই সময় তাকে তার বিছানার সঙ্গী ভাবেন যে হয়তো উনি ইহকাল ত্যাগ করছেন। একে বলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এখন এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রোগ, কারণ দেখা গেছে যে যার এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগ থাকে সেই রোগীর উচ্চ রক্তচাপে ভোগেন, সেই রোগীর ডায়াবেটিসের মাত্রা বেশি থাকে, সেই রোগীর স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, সেই রোগীর হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। এমনকি এমনও হতে পারে যে ওই রোগী নাক ডাকতে ডাকতে দম বন্ধ হয়ে ঘুমের মধ্যে মারাও যেতে পারে। অতএব এই নাক ডাকাকে খুব হালকা করে দেখা যাবে না। কাজেই যিনি নাক ডাকেন তিনি যেমন একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং সেই চিকিৎসকের দায়িত্ব হবে যে তিনি স্লিপ অ্যাপনিয়া রোগে ভুগছেন কিনা সেইটি রোগীকে একটি পরীক্ষার মধ্য দিয়ে বোঝা। আর যদি দেখা যায় যে কোনো রোগী মাঝে সাঝে নাক ডাকছেন, হয়তো সপ্তাহে 1 দিন নাক ডাকলেন বা মাসে 1 দিন নাক ডাকলেন, তাহলে হয়তো ধরে নেওয়া যাবে যে এই রোগটি হয়তো ওই স্লিপ অ্যাপনিয়া রোগে ভুগছেন না। নাক ডাকা পাশাপাশি কিন্তু একটি বংশগত ব্যাপার। যিনি নাক ডাকেন দেখা যাবে যে তার পরিবারের অন্যরাও নাক ডাকছেন, হয়তো তার বাবা নাক ডাকছেন, তার ভাইরা নাক ডাকছেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে নাক ডাকার কারণ একটি আমাদের এই শরীরের দৈহিক গঠনের মধ্যে স্পেশালি দেখা যায় যে এশিয়ান পিপলের মধ্যে যে গলার মধ্যে যেই অরোফেরিংস আছে, অরোফেরিংসের মধ্যে যেই মুখের গহ্বরের মধ্যে যেই নালী সেটি একটু কম থাকে, ফলে হয় কি সে নাক ডাকা শুরু করে দেয়। এবং পাশাপাশি তার শরীরের স্থূলতা, ওজন বেড়ে যাওয়া, এটিও নাক ডাকের একটি গুরুত্বপূর্ণ কারণ। হয়তো রোগী এইভাবে বলে যে জীবনের প্রথমে হয়তো তিনি যখন 50 কেজি ওজন ছিল তখন উনি নাক ডাকেন না, হয়তো দেখা গেল যখন 60 কেজি হয়ে গেল তখন ওনার নাক ডাকা শুরু হয়ে গেল। তো আমার পরামর্শ হচ্ছে যে যিনি নাক ডাকবেন প্রথম দেখা যে ওনার নাক ডাকাটা কতটা তীব্র, উনি কি মাঝে সাঝে নাক ডাকেন না প্রায়শই নাক ডাকেন। যদি প্রায়শই নাক ডাকেন তাহলে দেখা যে তার নাক ডাকার সঙ্গে ঘুমের মধ্যে তার দম বন্ধ হয়ে যাচ্ছে কিনা। যদি ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যায় তারপরে দেখা উচিত যে তিনি দিনের বেলা কেমন থাকেন, তিনি কি সারাক্ষণ ঝিমুতে থাকেন, কাজকর্ম করতে পারেন, সকালে ঘুম থেকে উঠলে পরে তার কি মনে হয় যে তার ঘুম হয়েছে, তিনি ফ্রেশ ফিল করেন, না সকালে উঠে মনে হয় তখনও ঘুম ঘুম ভাব,
অফিসে উনি কাজ করতে পারছেন না, মিটিংয়ে ঘুমিয়ে পড়ছেন, বসের সামনে ঘুমিয়ে পড়ছেন, খিটখিটে হয়ে যাচ্ছেন। যদি এমন হয় তাহলে অবশ্যই তাকে ইমিডিয়েটলি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে দেখা উচিত যে তিনি স্লিপ অ্যাপনিয়া নামক রোগে ভুগছেন কিনা। ধূমপান কি শুধুই একটি বদভ্যাস, নাকি এটি একটি রোগ? ধূমপান একটি রোগ, শুধু বদভ্যাস না। এবং এই রোগে সারা পৃথিবী জুড়ে প্রায় 25% মানুষ ভুগছে। আমাদের দেশেও প্রায় 25% লোক কোনো না কোনো রকম ধূমপানে আসক্ত। এর মধ্যে আমাদের দেশে মহিলারা কম ধূমপান করে, 5% মতো মহিলা, আর বাকি সবই পুরুষ। যদি ধূমপানের কথা বলি, ধূমপান শুরু হয় বয়ঃপ্রাপ্তির সঙ্গে সঙ্গে। দেখা যায় যে বিভিন্ন বন্ধুবান্ধবের পল্লায় পড়ে প্রথম দিকটা শুরু হয়, এরপরে আর ধূমপান ছাড়া হয়ে ওঠে না এবং ধূমপানটা একটি আসক্তির পর্যায়ে চলে যায়। ধূমপানের কিছু ভয়াবহ দিক হচ্ছে, ধূমপান দেহের এমন কোনো কোষ নেই যেই কোষে ধূমপানের কোনো ক্ষতিকারক ইফেক্ট নেই, এবং সেই ধূমপান কাশি থেকে শুরু করে ফুসফুসের ক্যান্সার পর্যন্ত এবং হার্টের সামান্য বুক ব্যথা শুরু করে হার্ট অ্যাটাক পর্যন্ত, ব্রেনে সামান্য মাথা ব্যথা থেকে শুরু করে স্ট্রোক পর্যন্ত এই ধরনের সমস্ত ঘটনাগুলো এই ধূমপান করতে পারে। সারা পৃথিবী জুড়ে এখন ধূমপানজনিত সব রোগগুলোকে আমরা চিকিৎসার আওতায় আনার চেষ্টা করছি। বাংলাদেশও এর বাইরে নয়, কিন্তু বাংলাদেশে ধূমপান রোগের চিকিৎসার